তার কারণ আজকের দিনে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ইহলোক পরিত্যাগ করে পরলোকের দিকে যাত্রা করেন। আরেক মহাত্মা অটল বিহারী বাজপেয়ীজি আজকের দিনেই তিনি আমাদের সকলকে ছেড়ে তিনি বিষ্ণু পদে গমন করেছেন। আর আজকের দিনে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসে সারা কলকাতা রক্তের বিভীষিকায় ছেয়ে গেছে। হাজার হাজার মা বোনের ক্রন্দনের দিন, হাজার হাজার মানুষের চিৎকার, অগ্নিসংযোগ, লুটপাট, মানুষের মানব অধিকারকে পদদলিত করে রক্ত পিশাচেরা 3 দিন ধরে নৃত্য করেছিলেন এই কলকাতার উপর। অটল বিহারী বাজপেয়ীও দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নিয়ে অনেকবার তার বক্তব্যকে কলকাতার মাটিতে সংসদে দাঁড়িয়ে তিনি ধ্বনিত করেছেন। আমার মনে পড়ে অটলজির মৃত্যুর পর তার অস্থি কলস সারা দেশ জুড়ে বিভিন্ন নদী সমুদ্রে বিসর্জন দেওয়া হয়েছে এবং আমরাও এখান থেকে দমদম থেকে অস্থি কলস নিয়ে গঙ্গা সাগর পর্যন্ত সেই যাত্রায় আমরা অনেকেই অংশগ্রহণ করেছি এবং গঙ্গা সাগরে তীরে সেই অস্থির ক্রিয়াকর্ম বিধিসম্মত ভাবে সম্পন্ন করে আমরা এই মহান আত্মার অস্থিকে বিসর্জন দিয়েছি, ভারাক্রান্ত হৃদয়ে দিয়েছি। তার কারণ তিনি আমাদের অত্যন্ত আপন ছিলেন। আমার সাথে অটলজির সামনাসামনি দেখা হলো 1978 সালে, অর্থাৎ 80 সালে বিজেপি তৈরি হয়েছে তার 2 বছর আগে। আপনারা যারা জানেন না তাদের জন্য জানাই, বিশেষ করে যারা আমার যুব ভাইয়েরা আছে, তৈরি কিন্তু 1978 সালে এবং এরা আমাদের এক বিরাট কনফারেন্সের মধ্যে দিয়ে কেন্দ্রীয় নেতা সত্যদেও সিং, কলরাজ মিশ্রের নেতৃত্বে কলরাজ মিশ্র সভাপতি, সত্যদেও সিং জেনারেল সেক্রেটারি, এলাহাবাদে এক বিশাল মহাকুম্ভের সম্মেলন, যে সম্মেলনে প্রথম আমি অটলজিকে কাছ থেকে দেখতে পাই। তার আগে তো দেখার সুযোগ ছিল না, তার কারণ দূরদর্শন ছিল না, ভিজুয়াল সুযোগ নেওয়ার কোনো রাস্তা ছিল না, হয় রেডিও নইলে পেপারে ছবি। তো প্রথম আমি যখন মধ্যাহ্ন ভোজে বসি তখন কয়েক হাজার লোক মানে যারা ডেলিগেটস, তারা মাটিতে পাত পেতে বসেছে। আর ঈশ্বরের কৃপায় সংযোগ বশত আমার ডান দিকের, আমার পাশের সিটটায় মহামহিম অটল বিহারী বাজপেয়ী তিনি বসেছেন, আর 4টে সিট পরে আদবানিজি বসেছে। সেই প্রথম অটলজির কে কাছ থেকে দেখা, তার আগে অবশ্য মঞ্চে দেখেছি, কিন্তু একদম পাশে থেকে দেখা আর কথা বলার সুযোগ। আমি প্রথমে কথা বলিনি, ভয়ে কথা বলতে পারিনি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, कहां से आए? बंगाल से। अरे श्यामा प्रसाद मुखर्जी का धरती से। তো এই যে শুরু হলো
এবং এই যে শুরু হওয়ার পর সেই সময় খাওয়ার সময় দুই একটা যে সাধারণ কথাবার্তা যেটা আজও স্মৃতিতে রয়ে গেছে। পরে একটা কনফারেন্স যেটা গোয়ালিয়রে হচ্ছে, যুবকদের কনফারেন্স, সেখানে আমি গেলাম। অটলজি যখন মঞ্চে উঠছে বক্তৃতা করবার জন্য, তখন সবাই 83 সালের কথা, 83 কি 84, সবাই চিৎকার করে স্লোগান দিচ্ছে, রুটি খাएंगे অটলজি কো পিএম বানাएंगे। অটলজি মঞ্চে মাইক ধরে প্রথমে বললেন যে দেখিয়ে मैं 1986 এর কথা, मैं आप सबको ये आश्वासन देता हूं, आप लोगों को कभी घास का रोटी खाने का नौबत नहीं आएगा। कारण मैं 50 साल तक देख रहा हूं, ना वाजपेयी 50 साल तक देखने में कोई जगह में प्रधानमंत्री बनेगा, ना आपको घास का रोटी खाने का नौबत कभी आएगा। চিন্তা করুন, 86 সালে অটলজির এই কথা আমি পরে যখন সরকারে উনি প্রধানমন্ত্রী হলেন তখন মনে করি 50 সাল পর্যন্ত দূরদৃষ্টি উনি দেখেছিলেন, কিন্তু ভগবান ওনার কপালে লিখে দিয়েছিলেন, বিজেপির কপালে লিখে দিয়েছিলেন শুধু প্রধানমন্ত্রিত্ব নয়, যুগান্তকারী এক প্রধানমন্ত্রিত্বের ছাপ তিনি দেখে গিয়েছেন, যার ধারক বাহক পরবর্তীকালে মোদীজি আজকেও চালাচ্ছে। সেই কারণে যে এই পার্টি কখনো ক্ষমতায় আসতে পারে, অটল বিহারী বাজপেয়ীর মতো দূরদর্শী লোক বুঝতে পারেনি, কিন্তু দেশের মানুষ বুঝেছে। আজ হোক কাল হোক এই পার্টি ক্ষমতায় আসে। এই পশ্চিম বাংলায় আমরা যখন বিজেপি শুরু করলাম, ঘরে ঘরে মানুষের কাছে যেতাম, তখন তো সভা সমিতি করলে লোক আসতো না, তো বাড়ি বাড়ি গিয়েই প্রচার করতে হতো, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হতো, লিফলেট দিতাম। লোকেরা বলতো কোন পার্টি? আমরা বলতাম ভারতীয় জনতা পার্টি। তখন বিজেপিটা প্রচারিত হয়নি, বিজেপি পরে কনভার্ট হয়ে বিজেপি চলতে শুরু করলো, ভারতীয় জনতা পার্টি উদয় হয়ে গেল। তখন ভারতীয় জনতা পার্টি, তখন বলে এটা আবার কোন পার্টি? আমরা বললাম অটল বিহারী বাজপেয়ীর পার্টি। ও, অটল বিহারী বাজপেয়ীর পার্টি। ভারতীয় জনতা পার্টির নাম লোকে জানে না, কিন্তু বাজপেয়ীর নামে পার্টি, এত প্রতিষ্ঠা। এইরকম একটি ছোট্ট দলের হয়ে 10 বছর ধরে বিরোধিতা করে এসেছি। আর তখনকার পত্র পত্রিকা, টিভি, তাতে যদি বিবৃতি আপনি দেখতে থাকবেন, এমন কোন দিন পাবেন না ওই 10 বছরে আমরা বিরোধিতা করে স্টেটমেন্ট না করেছি। কিন্তু যৌথ আন্দোলনকে কখনো নষ্ট করিনি, যৌথ আন্দোলনকে, সিপিএম এর বিরোধী আন্দোলনকে কখনো আমরা নিস্তেজ করতে হতে দেইনি। কিন্তু বিজেপি বিরোধী মনোভাব, যেটা বিজেপির জোট সঙ্গী হয়ে বিজেপিকে খতম করো, এই মনোভাবের বিরুদ্ধে আমরা সোচ্চারিত ছিলাম। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 7 বার আমাকে বলেছে, 5 বার ফোন করেছে। একক ব্যবহারে, একক দক্ষতায় তিনি সর্বা হয়ে দাঁড়িয়েছিলেন। নইলে নরসিমা রাও জেনিভা কনফারেন্সে ভারতের প্রতিনিধিত্ব করতে অটল বিহারী বাজপেয়ীকে পাঠায়। সারা বিশ্ব অবাক হয়ে গেছে যে আজ পর্যন্ত বিশ্বে কোন রাষ্ট্রের প্রতিনিধিত্ব
সেই দেশের বিরোধী দলনেতা করতে এসছে, এ ঘটনা আজকে পর্যন্ত হয়নি। কিন্তু একজন বিরোধী দলনেতা তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করতে গেলেন ওই সম্মেলনে, এবং সেখানে স্বাভাবিকভাবে বিরোধী দলনেতার কাজ কি? সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি, সরকারের যা সমস্ত ভুল, যার জন্য দেশ পিছিয়ে যাচ্ছে, বিদেশ নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। কিন্তু অটল বিহারী বাজপেয়ী যখন ওখানে গেলেন, তখন কিন্তু বিজেপির প্রতিনিধি হয়ে যাননি, নরসিংহ রাওয়ের প্রতিনিধি হয়ে যাননি, ভারত মাতার দূত হিসাবে গিয়েছেন, ভারত মাতাকে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন। যার জন্য দেশের বাইরে ঘটনা সারা বিশ্বকে চকিত করে দিয়েছে। এই হচ্ছে বাজপেয়ী। আমার এখনো মনে পড়ে, এখানকার একটা কথা বলি, আপনারা যারা ওই সময়কার খবর রাখেন তারা জানবেন, 10 বছর আমরা এই মমতাময়ী মূর্তিকে নিয়ে আমরা মাথায় করে ঘুরে বেরিয়েছি। আমরা না থাকলে সিপিএম ডাস্টবিন দিয়েই জেরে ফেলে দিয়ে ধুইয়ে দিত। আমাদের কারণে, বাজপেয়ীজির কারণে, আদবানিজির কারণে, ভারতীয় জনতা পার্টির কারণে, বিজেপির প্রত্যেকটি কার্যকর্তার কারণে আজ তৃণমূল কংগ্রেস মাথা তুলে দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জি জীবিত আছে। কিন্তু তার বিজেপি বিরোধী আচরণ 10 বছর আমাদেরকে কষ্ট দিয়েছে। পার্টির সমস্ত নেতা মমতার আধিপত্যকে মেনে নিলেও তখন क्यों फिर ममता का खिलाफ बोलते हो, अरे महिला है, महिला है। অর্থাৎ সর্বক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, মহিলার প্রতি অটল বিহারী বাজপেয়ীর যে শ্রদ্ধা, কন্যা সম কোন মেয়ের প্রতি যে ভালোবাসা, এটা লক্ষ্য করেছি, নানা ক্ষেত্রে লক্ষ্য করেছি। অটল বিহারী বাজপেয়ীজি যখন মমতা ব্যানার্জির বাড়িতে ওর মাকে প্রণাম করছে, ওখানে আমি উপস্থিত। তারপরেই আমি বলেছিলাম, যখন অটল বিহারী বাজপেয়ী সরকারের সাথে বিশ্বাসঘাতকতা মমতা ব্যানার্জি করল, তখন আমি বলেছিলাম যে তোমার মাকে প্রণাম করার সম্মানটুকু তুমি রাখলে না। কিন্তু অটল বিহারী বাজপেয়ী তিনি কিন্তু তার নীতি, সিদ্ধান্ত, তার আদর্শ চলার পথ থেকে কখনো বিচ্যুত হন। হতে পারে এখানকার রাজনীতিকে কেন্দ্র করে আমার সাথে কিংবা আমাদের একজন দুজনের সাথে বাজপেয়ীজির মতের তফাৎ ছিল। আদবানিজি জীবিত আছে সেই অবস্থাতে বলছি, আদবানিজির মতের তফাৎ ছিল, কিন্তু আমরাও যেমন আমাদের মতকে কাউকে প্রভাবিত হতে দেয়নি, তেমনি তারাও তাদের মত যে পথে চালানো তাদের কর্তব্য মনে করেছে সেই পথে তারা চালিয়েছে। যেমন চীন পাকিস্তান ভারতের যুদ্ধের পর, যুদ্ধের সময় পার্লামেন্টে অটল বিহারী বাজপেয়ী সেই ঐতিহাসিক বক্তৃতা, যেভাবে সমস্ত দেব দেবী মাতা দুর্গাকে নানান সাজে, নানান অস্ত্রে সুসজ্জিত করে মহিষাসুরকে দমন করবার জন্য, খতম করবার জন্য মহিষাসুরিনী রূপ দিয়ে পাঠিয়েছিলেন, আমরাও তেমনি আজকে আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সমস্ত রাজনৈতিক দল সমস্ত শক্তি প্রদান করে দেশ মাতৃকাকে রক্ষার কাজের জন্য পাঠাও।
পার্টির ভেতরে বাইরে সমালোচিত হয়েছিলেন বাজপেয়ী, কিন্তু বাজপেয়ী তার জন্য বিচলিত হননি। বাজপেয়ী তার জন্য তার নেশন ফার্স্ট, উই আর লাস্ট। অতএব সেই কারণে দেশের আগে কেউ নয়, দেশের জন্য যে কোনো মূল্যকে দিতে তৈরি আছি আমরা। এ কথা শুধু মুখের ভাষণে নয়, প্রতি ক্ষেত্রে তার আচরণে, প্রতি ক্ষেত্রে তার কথায় তিনি বুঝিয়েছেন। বাজপেয়ীজিকে মূল্যায়ন অনেকে ঠিকভাবে করতে পারেনি, তারা বাজপেয়ীজির মূল্যায়ন ঠিকঠাক করেছেন, কিন্তু যাদের অন্তর্চক্ষু ছিল না তারা বাজপেয়ীজিকে পরে বুঝতে পেরেছেন, পরে মূল্যায়ন করেছেন। যার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে বাজপেয়ীজির বিভিন্ন কথাবার্তাকে অনেক সময় অনেকে বলতো উনি তো কবি, সেই কারণে উনি কবিতার ছলে এটা বলেছে। কবিতার ছলে সেই কথার যে ভয়ঙ্কর অর্থ, সেই অর্থ সেদিন তারা বুঝতে পারেনি, আজকে বুঝতে পারছে। বাংলার সাথে একটা দারুণ নিবিড় সম্পর্ক অটল বিহারী বাজপেয়ীজির ছিল। জনসংঘের সময় আমাদের এই পার্টিতে এখনো অফিসে কাজ করে নরেশ সিং, তার ভাই দাদা জয়প্রকাশ সিং এই অটল বিহারী বাজপেয়ীকে হাওড়া স্টেশনে কালকা মেল থেকে তার একটা সুটকেস হাতে করে জয়প্রকাশ আর অটল বিহারী বাজপেয়ী রিক্সা করে, টানা রিক্সা করে এই ঘনশ্যামজির বাড়ি পর্যন্ত এসেছেন, একবার নয় কয়েকবার। এই রকম নেতা যাদের মধ্যে কোনো অহংকার ছিল না, যাদের মধ্যে বিন্দু মাত্র অহং ভাব কখনো ফুটে ওঠেনি, এই রকম অমায়িক নেতা এই পার্টি, যে পার্টি দেবশ্রেষ্ঠ পার্টি আমরা বলি, সেই কারণে এই অটল বিহারী বাজপেয়ীজি এখানে এলেন। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত মহাজাতির সদনে অটল বিহারী বাজপেয়ীর স্বরচিত কবিতা 2.5 ঘন্টা ধরে তিনি পাঠ করলেন। এখনো তার ক্যাসেট আছে, পূর্ণ ক্যাসেট এবং পূর্ণ বই আছে। অটলজির ওপর বিভিন্ন কবিতা, বিভিন্ন লেখা সংগৃহীত করে পণ্ডিত আচার্য বিষ্ণুকান্ত শাস্ত্রী, যিনি ভারতীয় জনতা পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন, তিনি সংকলিত করেছিলেন। ওই কবিতাগুলি যদি আপনি পড়বেন, কোন সময়ে লেখা কবিতা, কোন সময়ের আবৃত্তি করা কবিতা আজকেও কতটা প্রাসঙ্গিক, আপনি ওই প্রত্যেকটি কবিতা পাঠ করলে বুঝতে পারবেন।